১৯১৯ সালের ১৩ই এপ্রিল পাঞ্জাবের অমৃতসরের ছোট্ট একটা জায়গা জালিয়ানওয়ালাবাগ রওলাট অ্যাক্টের বিরুদ্ধে মানুষজন সমাবেত হয়েছে। সমাবেত হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিল। কিছুক্ষণ পর ওদের মাথার উপর দিয়ে একটা ফাইটার জেট চক্কর দিয়ে চলে যায়। মিনিট ৩০-এর পর সেখানে আসে ব্রিটিশ আর্মি। জেনারেল ডায়ারের নির্দেশে ব্রিটিশ আর্মি গুলি চালানো শুরু করে। যেহেতু ওই জায়গায় প্রবেশ এবং বাইরে বেরোনোর পথ একটাই, তাই সাধারণ মানুষ বাইরে বেরোতে পারে না। একের পর এক মানুষকে গুলি করে মারছিল ব্রিটিশ আর্মি। কিছুজন মানুষ প্রাণে বাঁচার জন্য পাশে থাকা একটা কুয়োতে ঝাঁপ দেয়, কিন্তু কুয়োতে ঝাঁপ দিলে যা হয় অবস্থা, তারাও মারা যায়। বাকিদেরও গুলি করে মেরে দেয় ব্রিটিশ আর্মি। কোনো কারণে ১২ থেকে ১৫ বছর বয়সী একটা ছেলে বেঁচে যায়। তার নাম হচ্ছে ফারগাত, কিন্তু তার মা আর বোন ব্রিটিশ আর্মির গুলিতে প্রাণ হারায়। এরপর কাহিনী চলে আসে ফ্ল্যাশব্যাকে। কয়েক বছর আগের ঘটনা। সালটা ছিল ১৯১৪। প্রথম বিশ্বযুদ্ধ চলছিল। ব্রিটিশদের সেনার অভাব, তাই তারা ভারত থেকে সৈন্য নিয়েছিল, আর তারা কথা দিয়েছিল সৈন্যের বদলে ভারতকে স্বাধীনতা দিবে। পাঞ্জাব থেকে সবচেয়ে বেশি সেনা গিয়েছিল ব্রিটিশদের হয়ে প্রথম বিশ্বযুদ্ধ লড়তে, কিন্তু যুদ্ধের শেষে ব্রিটিশরা তাদের কথার খেলাপ করে আবারও ভারতীয়দের উপর অত্যাচার শুরু করে দেয়। তাই পাঞ্জাবের প্রফেসর কৃপাল সিং ব্রিটিশদের বিরুদ্ধে আওয়াজ তোলে। মানতে পারে না ব্রিটিশরা। তারা কৃপাল সিং এর উপর কোর্টে কেস করে, কিন্তু কেসে জিতে যায় কৃপাল সিং। তখন ব্রিটিশ গভর্নর মাইকেল ওডওয়ারের লিগ্যাল অ্যাডভাইজার তীরথ সিং ব্রিটিশদের হয়ে কেস লড়ার জন্য শঙ্করন নায়ারকে হায়ার করার অ্যাডভাইস দেয়। প্রসঙ্গত, লিগ্যাল অ্যাডভাইজার তীরথ সিং একজন ভারতীয় হলেও ব্রিটিশদের চামচাগিরি করে। অন্যদিকে শঙ্করন নায়ার তৎকালীন ভারতের সবচেয়ে বড় উকিল ছিলেন। তিনি এর আগে একটাও কেস হারেননি। এমনকি তৎকালীন ইংরেজদের পার্লামেন্ট ভাইসরয় কাউন্সিলের একমাত্র ভারতীয় সদস্য ছিলেন এই শঙ্করন নায়ার। কয়েকদিন পর চলে আসে কেসের ডেট। শুরু হয় কোর্টের কার্যক্রম। এই নায়ার তার কথার জালে কৃপাল সিংকে কোর্টে দোষী সাব্যস্ত করে ফেলে। ফলস্বরূপ কেস জিতে যায় ব্রিটিশরা। এরপর কোর্ট থেকে বেরিয়ে কৃপাল সিং নায়ারকে বলে, আপনি একজন খুব ভালো উকিল, কিন্তু ভুল মানুষদের জন্য লড়ছেন। যেদিন আপনার চোখ খুলবে সেদিনই আপনি বুঝতে পারবেন কত বড় ভুল আপনি করেছেন। কোর্টে কেস জিতে যাওয়ার জন্য ব্রিটিশরা একটা পার্টির অর্গানাইজ করে। সেই পার্টিতে সস্ত্রীক উপস্থিত ছিলেন শঙ্করন নায়ার। সেই পার্টিতে ব্রিটিশ গভর্নর শঙ্করন নায়ারকে নাইটহুড উপাধি দেওয়ার কথা ঘোষণা করেন। এরপরে আসে সেই দিন, অর্থাৎ নাইটহুড উপাধি দেওয়ার দিন। দিনটা ছিল ১৯১৯ সালের ১৩ই এপ্রিল, অর্থাৎ যেই দিনকে ব্রিটিশরা জালিয়ানওয়ালাবাগে সাধারণ ভারতীয়দের গুলি করে মেরেছিল। তার মানে একদিকে ব্রিটিশরা সাধারণ ভারতীয়দের গুলি করে মারছে, অন্যদিকে আরেক ভারতীয় ব্রিটিশদের কাছ থেকে নাইটহুড উপাধি নিচ্ছে। যেহেতু গণহত্যা হয়েছে, তার মানে খুব স্বাভাবিকভাবে পরের দিন পত্রিকায় সেই খবর ছাপা হবে। আর যদি সেই খবর ছাপা হয়, তাহলে গোটা বিশ্ব জেনে যাবে। তখন প্রবলেমে পড়তে হবে জেনারেল ডায়ারকে। তাই জেনারেল ডায়ারের নির্দেশে ব্রিটিশ আর্মি সমস্ত পত্রিকার অফিসে গিয়ে ভাঙচুর চালায়, আর তাদেরকে ধমক দিয়ে বলে আগামীকাল পত্রিকায় যেন ছাপা হয় যাদেরকে ব্রিটিশরা গুলি করেছে তারা হচ্ছে সন্ত্রাসবাদী। ওদের হাতে অস্ত্রশস্ত্র ছিল, তাই তাদেরকে ব্রিটিশরা গুলি করেছে। পরের দিন সেই খবর ছাপা হয়। পরের দিন খবর কাগজে সেই খবর পড়ে নায়ার কিছুটা অবাক হয়। ভারতবাসীদের নজরে ভালো হওয়ার জন্য ব্রিটিশ সরকার জেনারেল ডায়ারের এগেনস্টে একটা ইনকোয়ারি টিম গঠন করে। এই টিমের সদস্য হিসেবে নায়ারকেও রাখা হয়। এরপর ওই টিম পৌঁছে যায় অমৃতসরে। গণহত্যায় যারা মারা গিয়েছিল সেই পরিবারের লোকেরা বিক্ষোভ করছিল। সেখানে নায়ারের চোখ যায় বরগতের দিকে। সে তার হাতে একটা পেন্টিং ধরে দাঁড়িয়েছিল। পেন্টিংটা সে নিজেই এঁকেছে। ওই দিন যেটা ঘটেছিল সেটাই সে এঁকেছিল। যারা মারা গিয়েছিল তাদের ফ্যামিলির লোকেদের খুশি করার জন্য ব্রিটিশ গভর্নর প্রতি পরিবারকে মাথাপিছু ২৫ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। পরিবারের লোকেরা যখন টাকা নিচ্ছিল, তখন পরিবারের লোকেদের কাছ থেকে একটা কাগজে টিপসইও নেওয়া হচ্ছিল। একজন বৃদ্ধা মহিলা জানতে চায় যে কাগজে টিপসই নেওয়া হচ্ছে, সেই কাগজে কি লেখা আছে, কিন্তু কেউ কিছু বলে না। সেই সময় সেখানে নায়ার চলে আসে। নায়ার ওই কাগজ পড়ে বৃদ্ধা মহিলাকে বলে, আপনার পরিবারে যে মারা গেছে তার জন্য ব্রিটিশ সরকার দায়ী নয়, এবং কোনো ব্রিটিশ অফিসারের উপর আপনার কোনো অভিযোগ নেই। যেটা শুনে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়। এরপর নায়ার জানতে পারে হসপিটালের রেকর্ডস অনুযায়ী মৃতের সংখ্যা হচ্ছে ১০,৩১২, কিন্তু জেনারেল ডায়ারের মিলিটারি রিপোর্টে বলা হয়েছে ১৬৫০ জন মারা গেছে। যেটা দেখে অবাক হয়ে যায় নায়ার। এরপর দপ্তর থেকে বাইরে বেরোনোর সময় নায়ার আবারও গেটের বাইরে বরগতকে দেখতে পায়। দারোয়ান নায়ারকে বলে এই ছেলেটির মা এবং বোন জালিয়ানওয়ালাবাগে মারা গেছে, কিন্তু ছেলেটা গভর্নরের দেওয়া টাকা না নিয়ে গেটের বাইরে প্রত্যেকদিন দাঁড়িয়ে থাকে। পরের দিন ঠিকানা জোগাড় করে নায়ার ওই ছেলেটার বাড়ি যায় এবং জানতে পারে বরগত কৃপাল সিং এর ছেলে। নায়ার তাকে বলে, আন্দোলন করে কিছু হবে না, আমার নিজের একটা স্কুল আছে, তুমি আমার সাথে কেরালা চলো, সেখানে পড়াশোনা করবে। বরগত বলে, পড়াশোনা করলে দেশ স্বাধীন হবে না, আমার বাবাও পড়াশোনা করেছিলেন, আজকে তিনি জেলে আছেন। সেদিন ব্রিটিশরা যা করেছিল সেটা যত বড় অন্যায়, তার থেকে বড় অন্যায়কারী হচ্ছে ওই সমস্ত মানুষরা যারা ব্রিটিশদের এগেনস্টে প্রতিবাদ করছে না। এসব কথা শুনে নায়ার সেখান থেকে চলে আসে। সেদিন রাত্রে ব্রিটিশ সরকার একটা পার্টির আয়োজন করে। ওই পার্টিতে সস্ত্রীক উপস্থিত ছিল নায়ার। পার্টি আয়োজন করার মেন কারণ হচ্ছে যেহেতু আগামীকাল ইনকোয়ারি কমিটির সিদ্ধান্ত জানানোর দিন, আর সিদ্ধান্ত যে কি আসবে সেটা তো তারা সবাই জানে, তাই আগে থেকে সেলিব্রেশন করার জন্যই পার্টির আয়োজন করা হয়েছে। সেই পার্টিতে অস্বস্তি বোধ করছিল নায়ার, তাই পার্টি থেকে বেরিয়ে পাশে ওয়াশরুমের দিকে যায়, কিন্তু দারোয়ান তাকে আটকায়। সেই সময় সেখানে জেনারেল ডায়ার চলে আসে। জেনারেল ডায়ার একটা বোর্ডের দিকে ইশারা করে। সেই বোর্ড
বোর্ডে লেখা ছিল ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড, যেটা দেখে অপমানিত বোধ করে শঙ্করন নায়ার। এরপর পরের দিন অর্থাৎ ইনকোয়ারি কমিটির সিদ্ধান্ত জানানোর দিন সবাই নট গিলটি ভার্ডিক্ট দেয়। সেখানে নায়ারের গিলটি ভার্ডিক্টের কোনো মূল্য থাকে না। তীরথ সিং নায়ারকে বলে আপনার ডিউটি শেষ, এখন আপনি আসতে পারেন। এরপর নায়ার কেরালা অর্থাৎ তার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রেল স্টেশনের দিকে যাওয়ার সময় বরগতের বাড়ির সামনে বহু মানুষকে দেখতে পায়, তাই গাড়ি দাঁড় করিয়ে বরগতের বাড়িতে গিয়ে দেখে বরগত আত্মহত্যা করেছে। যাই হোক, সেখান থেকে বেরিয়ে সোজা চলে আসে স্টেশনে। ট্রেনে উঠতে যাবে ঠিক তখনই পিছন থেকে একটা মেয়ে ডাক দেয়। মেয়েটার নাম হচ্ছে দিলরিত গিল। এই দিলরিত গিল নায়ারকে বলে আপনার মতো উকিল হব বলে বাড়ির লোকের সাথে ঝগড়া করে এখানে চলে এসেছিলাম ল পড়তে, কিন্তু আপনি তো ব্রিটিশদের সামনে মাথা নত করে চলে যাচ্ছেন। এরপর দিলরিত বরগতের আঁকা জালিয়ানওয়ালাবাগের ঘটনার বেশ কিছু পেন্টিং নায়ারকে দেয়। দিলরিত আরো বলে আপনি যদি ওই জালিয়ানওয়ালাবাগে যেতেন তাহলে বুঝতে পারতেন মানুষকে কতটা নির্মমভাবে মারা হয়েছে। সেখানকার দাওয়ালও আপনাকে কানে কানে বলবে ওই মানুষদের আত্মনাতের কথা। যাই হোক, আমি ব্রিটিশদের এগেনস্টে একাই লড়াই করব। পরের দৃশ্যে দেখা যায় দিলরিত জেনারেল ডায়ারের এগেনস্টে গণহত্যার মামলা দায়ের করে বসে, যেটা জানতে পেয়ে ডায়ার চমকে ওঠে। ব্রিটিশের চামচাগিরি করা একজন উকিল বলে মেয়েটা সদ্য ল পাস করেছে, এটা ওর প্রথম কেস, তো চিন্তার কোনো কারণ নেই। এরপরে চলে আসে কোর্টের দিন। শুরু হয় কোর্টের কার্যক্রম। দিলরিত উঠে বলে আমি আমার কো কাউন্সিলের জন্য আবেদন করতে চাই। আর এই কো কাউন্সিল অন্য কেউ নয়, হলেন নায়ার। এরপরে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় নায়ার দিলরিতের কথাগুলো শুনে বাড়ি না গিয়ে সোজা জালিয়ানওয়ালাবাগের ঘটনাস্থলে চলে যায়। সেখানে গিয়ে নায়ার দেখতে পায় দেওয়ালে হাজারো গুলির চিহ্ন, কুয়োর জল রক্তে লাল হয়ে গেছে। সেখানে দিলরিতও ছিল। নায়ার দিলরিতকে বলে ঘরে একটা চিঠি পাঠিয়ে বলো তোমাদের ঘরের মেয়ে এই দেশের সবচেয়ে বড় কেস লড়তে চলেছে। এরপরে তারা এসে বরগতের পেন্টিং গুলো দেখতে থাকে। একটা পেন্টিং এ নায়ার দেখতে পায় আর্মির ফাইটার প্লেন। এরপরে তারা ব্রিটিশ আর্মির একজন ঘুষখোর অফিসারকে টাকা খাইয়ে ফ্লাইং লগবুক নিয়ে নেয়। কাহিনী আসে প্রেজেন্ট টাইমে। নায়ার বলে যে সমস্ত লোকেদেরকে মারা হয়েছিল তারা যদি সন্ত্রাসবাদী হয়ে থাকে, মানে যেমনটা খবর কাগজে ছাপা হয়েছে, তো তাহলে ঘটনাস্থল থেকে কোনো অস্ত্রশস্ত্র কেন পাওয়া যায়নি? এমনকি পাশে একটা পুলিশ স্টেশন ছিল, পুলিশ অফিসাররা ওই লোকেদের জালিয়ানওয়ালাবাগে ঢুকতে বাধা দেয়নি কেন? এমনকি সেদিনকে একটা ফাইটার প্লেনও আকাশে উঠছিল, কিছুক্ষণ পরে ডাইরেকশন চেঞ্জ করে বেস ক্যাম্পে চলে যায়। নায়ার প্রশ্ন তুলে ফাইটার প্লেনটা সেদিন আকাশে কি করছিল? তখন জেনারেল ডায়ারের পক্ষে কেস লড়া উকিলটা বলে সেদিন ওই ফাইটার প্লেন একজন আর্মি অফিসারকে অমৃতসর থেকে জালান্দার নিয়ে যাচ্ছিল। নায়ার বলে যদি তাই হয়ে থাকে তাহলে ফ্লাইং লগ বুকে সেটার কোনো রেকর্ড নেই কেন? জেনারেল ডায়ারের পক্ষে উকিলটা এই প্রশ্নের উত্তর দিতে পারে, সেজন্য কেসটা ট্রায়ালে চলে যায়। ডায়ার বলে আমাদের এখন লন্ডন থেকে বেস্ট ব্রিটিশ লয়ার আনা উচিত। তীরথ সিং বলে নায়ারকে একমাত্র ভারতীয় উকিল হারাতে পারে। এরপরে তীরথ আসে নেভিল ম্যাকেনলির সাথে দেখা করতে, যে আসলে হাফ ইন্ডিয়ান এবং হাফ ব্রিটিশ। তার মা ছিল ইন্ডিয়ান এবং বাবা ছিল ব্রিটিশ। এককালে ম্যাকেনলি এবং নায়ার ভালো বন্ধু ছিল। ভাইসরয় কাউন্সিলের জন্য ম্যাকেনলি আর নায়ার দুজনেই সিলেক্ট হয়েছিল, কিন্তু যেহেতু একজন ওই জায়গাটা পাবে তাই নায়ার সিলেক্ট হয়েছিল। যেহেতু ম্যাকেনলির বাবা মায়ের বিয়ের আগেই তার জন্ম হয়েছিল তাই সে সিলেক্ট হয়নি। তীরথ সিং ম্যাকেনলিকে কেসটা নেওয়ার কথা বললে ম্যাকেনলি সঙ্গে সঙ্গে না করে দেয়। তীরথ বলে তোমার বাবা মায়ের ইনফরমেশনটা নায়ারই লিক করেছে, যাতে সে নিজে ভাইসরয় কাউন্সিলে জায়গা করে নেয়। যেটা শুনে রেগে যায় ম্যাকেনলি আর কেসটা নিয়ে নেয়, কিন্তু নায়ার এসব কিছুই করেছিল না। যাই হোক, এরপরে শুরু হয় ট্রায়াল। ট্রায়ালে টোটাল 12 জন জুরি মেম্বার ছিল, তার মধ্যে 9 জন হচ্ছে ব্রিটিশ এবং 3 জন হচ্ছে ইন্ডিয়ান। ম্যাকেনলি বলে ট্রায়াল শুরু হওয়ার আগে গতবার কোর্টে প্রেসের লোকেরা ছিল, যেহেতু কেসটা ট্রায়ালে চলে এসেছে তাই প্রেসের লোকেরা জেনারেল ডায়ারের সম্বন্ধে নানা রকম খবর ছাপা শুরু করে দিয়েছে। ভার্ডিক্ট আসার আগে কারুর সম্বন্ধে এমন কিছু লেখাটা ঠিক না, তাই আমি কোর্টের কাছে আবেদন করছি ট্রায়াল চলাকালীন প্রেসের লোকেরা যাতে কোর্টের মধ্যে উপস্থিত না থাকে। নায়ার বাধা দেয়, কিন্তু জাজ কোনো কথা শোনে না। তিনি প্রেসের লোকেদের বাইরে বেরিয়ে যেতে বলেন। এরপরে ম্যাকেনলি বলে অমৃতসরে একটা ডান্ডা বাহিনী ছিল, সেদিন সাধারণ জনগণের সাথে তারা মিশে গিয়েছিল। জেনারেল ডায়ার সেই সমস্ত ডান্ডা বাহিনীদের শনাক্ত করতে পারেনি, তাই সবার উপরে গুলি চালায়। এরপরে ম্যাকেনলি মার্থা স্টিভেন্স নামের একটা মেয়েকে ডাকে। এই মার্থা কলেজের মিউজিকের প্রফেসর। মার্থা বলে আমি কলেজ শেষ করে বেরোচ্ছিলাম, বেরোতে একটু দেরি হয়ে যায়। তখন প্রায় সবাই বাড়ি চলে গিয়েছিল, তেমন কেউ ছিল না। ঠিক সেই সময় পিছন থেকে আমাকে একজন অ্যাটাক করে আর রেপ করে। ম্যাকেনলি একটা ছবি দেখিয়ে মার্থাকে জিজ্ঞেস করে এটা কি সেই ছেলে? মার্থা বলে হ্যাঁ, ছেলেটার নাম হচ্ছে তানবীর চৌধুরী। নায়ার বলে এই ঘটনার সাথে জালিয়ানওয়ালাবাগের ঘটনার কি সম্পর্ক? ম্যাকেনলি বলে এই তানবীর চৌধুরী ডান্ডা বাহিনীর স্টুডেন্ট লিডার। 12 তারিখ রাত্রে পুলিশ তাকে গ্রেপ্তার করে। যেহেতু লিডার জেলে তাই ডান্ডা বাহিনীর বাকি লোকেরা হাতে হাতিয়ার তুলে নেয়। পরের দিন তারা জালিয়ানওয়ালাবাগে জমায়েত হওয়া মানুষের মধ্যে মিশে যায়। সেই ডান্ডা বাহিনীকে মারার সময় কিছু সাধারণ মানুষও মারা যায়। এরপর সেদিনের মতো কোর্টের কাজ শেষ হয়। ম্যাকেনলি তীরথ সিংকে বলে মানুষের মধ্যে খবর ছড়িয়ে দাও যে নায়ার একজন রেপিস্টকে ডিপেন্ড করছে। সেই মতো খবর ছড়িয়ে দেওয়া হয়। খবর ছড়ানোর সাথে সাথে ভারতে থাকা বহু ব্রিটিশ মহিলারা বিক্ষোভ করে, এমনকি একজন ব্রিটিশ মহিলা নায়ারের মুখে কালি দিয়ে দেয়। এরপরে আবার কোর্টের দিন চলে আসে। মার্থাকে আবারও কোর্টে ডাকা হয়। দিলরিত মার্থাকে কোয়েশ্চেন করে আচ্ছা তানবীর যখন আপনাকে রেপ করছিল তখন আপনি চিৎকার করেছিলেন? মার্থা বলে হ্যাঁ। দিলরিত বলে আচ্ছা আপনি যদি চিৎকার করেছিলেন তাহলে পাশে যে একটা চার্চ আছে
আছে সেই চার্চের কোনো ব্যক্তি আপনার চিৎকার কেন শুনতে পেল না? দিলরিত মার্থাকে আরো জিজ্ঞেস করে, আপনি গতবার কোর্টে বলেছিলেন যে আপনাকে রেপ করা হয়েছে, আপনি কোন হাসপাতালে অ্যাডমিট হয়েছিলেন? এর উত্তর দিতে পারে না মার্থা। এরপরে দিলরিত কোর্টে একটা বই দেখিয়ে বলে এই বইটা তানবীরের রুম থেকে পাওয়া গেছে। বইয়ের প্রথম পৃষ্ঠা লেখা আছে ডিয়ার তানবীর লাভ এমএস অর্থাৎ মার্থা স্টিভেন্স। এরপরে আমরা জানতে পারি মার্থা এবং তানবীর একে অপরকে ভালোবাসতো। মার্থা একজন ব্রিটিশ টিচার, তানবীর হচ্ছে ইন্ডিয়ান স্টুডেন্ট। এই বিষয়টা ব্রিটিশরা মেনে নিতে পারেনি, তাই তারা মার্থাকে বলে তানবীরকে রেপ কেসে ফাঁসাতে। যদি সে এমনটা না করে তাহলে তাকে এবং তার পরিবারের সকলকে তারা মেরে দিবে। তাই মার্থা আর উপায় না পেয়ে তানবীরকে রেপ কেসে ফাঁসায়। তখন ম্যাকেনলি উঠে বলে মার্থার সাথে যেটা হয়েছে সেটা অন্যায়, তবে মার্থার কেসটা হ্যান্ডেল করছিল পুলিশ। আমার ক্লায়েন্ট বা তার আর্মির অফিসাররা সেই কেসটা হ্যান্ডেল করছিল না। পুলিশ আমার ক্লায়েন্টকে ডান্ডা বাহিনীর কথা জানিয়েছিল, সেই মতো করে আমার ক্লায়েন্ট অ্যাকশন নিয়েছিল। আর তাছাড়া মিস্টার নায়ারের কাছে এমন কোনো এভিডেন্স নেই যেটার সাহায্যে এটা প্রমাণ করা যাবে যে আমার ক্লায়েন্ট জেনোসাইডের মতো এত জঘন্য ক্রাইম করেছে। এরপরে জাজ কোর্টে উপযুক্ত এভিডেন্স পেশ করার জন্য নায়ারকে 2 দিনের সময় দেয়। এরপরে নায়ার জান নিসার নামের একটা ছেলের সাথে যোগাযোগ করে। এই জান নিসার ব্রিটিশ আর্মিতে কাজ করত। একদিন ডিউটিতে 15 মিনিট দেরিতে আসার জন্য জেনারেল ডায়ার জান নিসারকে প্রচুর মেরেছিল। তাই জান নিসার ব্রিটিশ গভর্নরের কাছে জেনারেল ডায়ারের এগেনস্টে একটা লিখিত অভিযোগ দিতে যাচ্ছিল, যেটা জানতে পেরে জেনারেল ডায়ার জান নিসারের কাছ থেকে ওই অভিযোগের কাগজটা নিয়ে ছিঁড়ে ফেলে দেয়। ঘটনাস্থলে নায়ারও উপস্থিত ছিল। এই ঘটনাটা মনে পড়ে যেতে নায়ার জান নিসারের সাথে যোগাযোগ করে এবং জান নিসারকে জিজ্ঞেস করে এমন কি কেউ ব্রিটিশ আর্মিতে আছে যে আমাদের জেনারেল ডায়ারের সম্বন্ধে কিছু ইনফরমেশন দিবে। তখন জান নিসার বলে একজন আছে, মেজর ব্রিক্স। এই মেজর ব্রিক্স জালিয়ানওয়ালাবাগের ঘটনাস্থলে উপস্থিত ছিল, কিন্তু সে কোনো গুলি চালিয়েছিল না। তার জন্য জেনারেল ডায়ার অনেক গালিগালাজও করেছিল। নায়ার মেজর ব্রিক্সের সাথে যোগাযোগ করে এবং মেজর ব্রিক্স লুকিয়ে জেনারেল ডায়ারের মিলিটারি সার্ভিস রেকর্ড বুক নায়ারকে দেয়। এদিকে কোর্টের দিন চলে আসে। নায়ার কাঠগোড়ায় জেনারেল ডায়ারকে ডেকে প্রশ্ন করে, সেদিন যে আপনি গুলি চালিয়েছিলেন, গুলি চালানোর আগে কোনো ওয়ার্নিং দিয়েছিলেন? ডায়ার বলে না, ওরা টেররিস্ট, ওদের হাতে অস্ত্রশস্ত্র ছিল। নায়ার বলে 8-9 মাস বাচ্চার বুকে গুলি লেগেছিল, তাদের হাতে কি অস্ত্রশস্ত্র ছিল? এরপরে নায়ার জান নিসারের ছবি দেখিয়ে ডায়ারকে জিজ্ঞেস করে একে মেরেছিলে কেন? ডায়ার বলে সে বেস ক্যাম্পে 15 মিনিট আসতে লেট করেছিল। তখন নায়ার বলে সেদিন জান নিসার ছাড়াও আরো 25 জন আর্মি অফিসার 15 মিনিট লেটে বেস ক্যাম্পে ঢুকেছিল, তাদেরকে তুমি মারলে না কেন? কারণ তারা ব্রিটিশ অফিসার ছিল বলে। এরপরে নায়ার মিলিটারি সার্ভিস রেকর্ড বুক কোর্টে দেখিয়ে বলে ডায়ার মানসিকভাবে অসুস্থ। ডায়ার ইন্টারমিটেন্ট এক্সপ্লোসিভ ডিসঅর্ডার রোগে ভুগছে, অর্থাৎ অ্যাঙ্গার ম্যানেজমেন্ট ইস্যু। নায়ার কোর্টকে বলে ডায়ার ছোটবেলায় যখন সিমলার একটা স্কুলে পড়তো, ছোটবেলায় তোতলা স্বভাবের জন্য ভারতীয় ছেলেরা তাকে হাকলা বলে ডাকতো। এমনকি জেনারেল ডায়ারের বাবা ভারতীয়দের অপমান করত। ভারতীয়দের অপমান করাটা নিজের ব্যক্তিগত অধিকার মনে করত। তাই ছোটবেলা থেকে ডায়ারের মনে ভারতীয়দের প্রতি ঘৃণা জমতে থাকে। এরপরে ডায়ার বড় হয়ে ব্রিটিশ আর্মিতে জয়েন করেন। একে মানসিক রোগে তিনি আক্রান্ত, তার উপরে জেনারেল ডায়ারের বাবা রেসিস্ট ছিল, জেনারেল ডায়ারও রেসিস্ট, এবং সর্বোপরি হাকলা। এসবের মাসুল গুনতে হয়েছিল জালিয়ানওয়ালাবাগের সাধারণ মানুষদের। এই কথাগুলো শুনে ডায়ার নায়ারের কলার ধরে বলে জালিয়ানওয়ালাবাগের লোকেদের মতো তোকেও নির্মমভাবে মেরে দেওয়া উচিত ছিল। অর্থাৎ জেনারেল ডায়ার রাগের মাথায় নিজের মুখেই দোষ স্বীকার করে নিল। কিন্তু সেদিনের মতো কোর্টের টাইম শেষ হয়ে যায়। ধীরাজ সিং বলে এবারে বেআইনি ভাবে নায়ারকে আটকাতে হবে। ম্যাকেনলি বলে নায়ারের কাছে মিলিটারি সার্ভিস রেকর্ড বুক এলো কোথা থেকে? তার মানে কোনো না কোনো আর্মি অফিসার নায়ারকে সেটা দিয়েছে। এখন কোন আর্মি অফিসার নায়ারকে দিয়েছে সেটা নায়ার কোনোদিনও বলবে না। তার মানে আমরা নায়ারের উপরে চুরির কেস ঠেকাতে পারি। আর ঠিক তেমনটাই হলো। এদিকে কোর্টে ফাইনাল হিয়ারিং এর দিন চলে আসে। যেহেতু পুলিশ নায়ার এবং দিলরিতকে হেফাজতে নিয়েছে, তাই তারা কোর্টে উপস্থিত হতে পারে না। তাই জাজ জুরি মেম্বারকে তাদের ভার্ডিক্ট জানাতে বলে, আর জুরি মেম্বাররা ডায়ারকে নট গিলটি ভার্ডিক্ট দেয়। আর নট গিলটি ভার্ডিক্ট পাওয়ার পর ডায়ার নায়ারের কাছে এসে বলে এখন তুমি ফ্রি, যেতে পারো। যাওয়ার আগে জেনারেল ডায়ার নায়ারকে বলে কোর্টে তুমি ঠিকই বলেছিলে, স্কুলে পড়াকালীন পাঞ্জাবের একটা সর্দার ছেলে আমাকে হাকলা হাকলা বলে খেপাতো, অনেক কেঁদেছি। জালিয়ানওয়ালাবাগে অসংখ্য নির্দোষ সর্দার লোকেদের মেরে আমি তার বদলা নিয়েছি, এখন তুমি যেতে পারো। এরপরে নায়ার তার স্ত্রীকে নিয়ে কেরালাতে চলে আসে। বেশ কয়েকদিন কেটে যায়। হঠাৎ একদিন নায়ারের কাছে চিঠি আসে। চিঠিটা পাঠিয়েছিল কৃপাল সিং। চিঠিতে তিনি লিখেছিলেন আমার ছেলে আত্মহত্যা করার ছেলে নয়, ব্রিটিশদের সামনে সে কোনোদিনও মাথা নত করবে না, ওকে ব্রিটিশ অফিসাররাই খুন করেছে। এরপরে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, আমরা দেখতে পাই 3 জন ব্রিটিশ অফিসাররা মিলে বরগতকে খুন করে। চিঠিটা পড়ে কান্নায় ভেঙে পড়ে নায়ার। এরপরে নায়ার কেরালা থেকে ফিরে এসে দিলরিতের সাথে যোগাযোগ করে এবং দিলরিতকে বলে আমরা একটা অ্যাপিল ফাইল করে কোর্টের ডিসিশনকে চ্যালেঞ্জ করব, তুমি জাজমেন্টের অফিসিয়াল কপি জোগাড় করো। দিলরিত কোর্ট থেকে জাজমেন্টের কপি এনে নায়ারকে দেয়, কিন্তু সেই কপিতে জুরি মেম্বারের দেওয়া ভার্ডিক্ট ছিল না। নায়ার দিলরিতকে বলে তুমি জুরি মেম্বারদের ইনফরমেশন জোগাড় করো। অ্যাপিল ফাইল করার জন্য এদিকে কোর্টের দিনও চলে আসে। এবারে জাজ ছিল অন্যজন। জাজ কোনো কিছু শোনার আগেই বলে দেয় অ্যাপিল ডিসমিস। নায়ার জিজ্ঞেস করে কেন? তখন জাজ বলে আর্মি অফিসিয়ালদের এগেনস্টে করা কেসে অ্যাপিলের স্কোপ অনেক কম থাকে, তাছাড়া কোর্ট তোমাকে অনেক সুযোগ দিয়েছে, আর নয়। নায়ার বলে আমাদের কাছে অনেক এভিডেন্স আছে, কিন্তু জাজ কোনো কথা শোনে না। নায়ার তখন উঠে জাজকে গালিগালাজ করতে শুরু করে। জাজ নায়ারকে চুপ করতে বলে, কিন্তু
নায়ার চুপ না করে উল্টে আরো জঘন্য ভাষায় জাজকে গালিগালাজ করা শুরু করে দেয়। তখন জাজ উঠে বলে, আগামী শুক্রবার তোমার এগেনস্টে ডিসবারমেন্টের হিয়ারিং হবে। এই ঘটনার জন্য ম্যাকেনলি ডায়ার এবং ব্রিটিশ গভর্নর ঠাট্টা তামাশা করতে থাকে। দেখতে দেখতে ডিসবারমেন্টের হিয়ারিং এর দিন চলে আসে। সেখানে মিডিয়ার লোকেরাও ছিল, 3জন জাজ ছিল, এমনকি ম্যাকেনলি এবং ডায়ারও ছিল। জাজ বলে, তোমার এগেনস্টে যে সমস্ত চার্জেস গুলো লেগেছে তাতে আর তুমি কোর্টে ল প্র্যাকটিস করতে পারবে না। তবে যদি তুমি ক্রাউনের কাছে ক্ষমা চাও, কোর্টের কাছে ক্ষমা চাও, তাহলে কিছুটা মার্সি করা যেতে পারে। নায়ার উঠে হাত জোড় করে বলে, আমি ক্ষমা চাইছি, তবে ক্রাউনের কাছে নয়, পুরো দেশের কাছে ক্ষমা চাইছি, কারণ আমি এতদিন ধরে এই ক্রাউনের আদালতে নিজের দেশবাসীদের এগেনস্টে লড়েছি। এরপর নায়ার আবারও জালিয়ানওয়ালাবাগের ঘটনা বলা শুরু করে। জাজ বলে, এখানে তোমার ডিসবারমেন্টের হিয়ারিং হচ্ছে, তুমি অন্য কোনো কেসের সম্বন্ধে কথা বলতে পারবে না। নায়ার বলে, 7C অফ বার কাউন্সিল রুলস অনুযায়ী এই ল আমাকে অধিকার দেয় আমার এগেনস্টে যে ডিসবারমেন্টের চার্জেস লেগেছে সেগুলোকে ভুল প্রমাণ করার জন্য আমার কাছে যদি কোনো এভিডেন্স থেকে থাকে সেগুলো আমি কোর্টের সামনে পেশ করতে পারি। আর যেহেতু জালিয়ানওয়ালাবাগের ঘটনার সূত্র ধরেই নায়ারের এগেনস্টে ডিসবারমেন্টের চার্জেস লেগেছে, তাই সে জালিয়ানওয়ালাবাগের কেসের কথা বলতে পারে। আর এর জন্যই নায়ার সেদিন জাজকে গালিগালাজ করেছিল, কারণ সে জানে জাজকে গালিগালাজ করলে তার এগেনস্টে ডিসবারমেন্টের চার্জেস লাগু হবে, আর সেখানে প্রেসের লোকেরাও থাকবে এবং প্রেসের সামনে সে জেনারেল ডায়ারকেও দোষী প্রমাণ করতে পারবে। যাই হোক, নায়ার বলে, 2 মাস আগে যা জেনারেল ডায়ারকে নট গিলটি ঘোষণা করেছিলেন। কোনো কেসে কোনো অ্যাকিউজডকে নট গিলটি ঘোষণা করতে হলে সমস্ত জুরি মেম্বারকে একমত হতে হয়। এরপর নায়ার একজন জুরিকে ডাকেন। নায়ার সেই জুরিকে জিজ্ঞেস করেন, সেদিন আপনি কি ভার্ডিক্ট দিয়েছিলেন? জুরি মেম্বারটি বলে, গিলটি ভার্ডিক্ট দিয়েছিলাম। এমনকি আরো 2জন জুরি মেম্বার গিলটি ভার্ডিক্ট দিয়েছিল। তাদের রিটেন এফিডেভিট জাজের সামনে শো করায় নায়ার। এমনকি জেনারেল ডায়ার জাজকে টাকা খাইয়ে কিনে নিয়েছিল এবং ভার্ডিক্টের পর জাজকে লন্ডনে পোস্টিং দিয়ে ভারত থেকে সরিয়ে দিয়েছিল। এরপর ছোট্ট একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ওই যে জাজমেন্টের অফিসিয়াল কপিটা হাতে পাওয়ার পর যখন সেখানে জুরি মেম্বারের ভার্ডিক্টের অফিসিয়াল কাগজটাই ছিল না, তখন নায়ার তো দিল্লিতকে বলেছিল, তুমি জুরি মেম্বারদের ইনফরমেশন জোগাড় করো। তখন দিল্লিত এইসব ইনফরমেশন গুলো জোগাড় করেছিল। এরপরে নায়ার বলে, জালিয়ানওয়ালাবাগের ঘটনার একটাই আসল সত্য, আর সেটা হলো ক্রাউন অ্যান্ড জেনারেল ডায়ার আর গিলটি অফ জেনোসাইড। এরপরে আমাদের দেখানো হয় জালিয়ানওয়ালাবাগে মানুষদের মারার পর যারা মারা গিয়েছিল এবং যারা আধমরা অবস্থায় ছিল তাদের সবাইকে 12 ঘন্টা খোলা আকাশের নিচে রাখার আদেশ দিয়েছিল জেনারেল ডায়ার, যাতে শকুন এবং চিল তাদের মাংস খেতে পারে। এরপরে নায়ার জাজকে বলে, আপনি এবার আমাকে ডিসবার করুন বা আমার বুকে গুলি মারুন, আমার কিছু এসে যায় না, তবে আমার শেষ কথা শুনুন, এই দেশ থেকে আপনারা বেরিয়ে যান, এটা আমাদের দেশ, আপনাদের না। জেনারেল ডায়ারকে তার পদ থেকে সরানো হয়। পরের দিন সমস্ত নিউজ পেপারে এই খবর ছাপা হয়। সাধারণ মানুষ তীরথ সিং এর এগেনস্টে হাই হাই স্লোগান তুলে। ম্যাকেনলি নায়ারের কাছে এসে তার ভুল স্বীকার করে। ছবিটা এখানেই শেষ হয়ে যায়।